নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো অন্য দিনের মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমি 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন, যা মূলত ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সে ডাব্লিউবিপি হোক, ডাব্লিউবিপিএসসি কিংবা গ্রাম পঞ্চায়েতে হোক, প্রত্যেকটি পরীক্ষার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিও শেষে জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলি রয়েছে? তো বর্তমানে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলি? তো দেখো একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা রয়েছে 18টি। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটা রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে? তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর লক্ষ্য করা যায়। তো সেই বায়ুমণ্ডলের মধ্যে এই স্ট্র্যাটোস্ফিয়ার যেটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ভূপৃষ্ঠ থেকে, তো সেই দ্বিতীয় স্তরে দ্বিতীয় স্তরকে মূলত শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। কেননা এই স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো ঝড় বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা কোনো কিছু হয় না বলে একে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন, বিভিন্ন প্লেন, এছাড়াও যাবতীয় যে বেলুন, গ্যাস বেলুন ইত্যাদি থাকে, তা সমস্ত কিছু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়েই যাতায়াত করে। পরবর্তী প্রশ্নটা দেখো, ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে কোন রাজ্যে? তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মধ্যপ্রদেশে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ভারতের প্রথম চিতা সাফারি চালু হয়। নেক্সট প্রশ্ন দেখো, উজ্জয়িনী কোন মহাজনপদের রাজধানী ছিল? উজ্জয়িনী। তো দেখো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উজ্জয়িনী মূলত রাজধানী ছিল অবন্তীর। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রাচীন 16টি মহাজনপদের মধ্যে এই অবন্তীর রাজধানী ছিল এই উজ্জয়িনী। নেক্সট প্রশ্ন রয়েছে, পরিবেশ বিজ্ঞানে প্রকৃতির আঁচল নামে কোন প্রাকৃতিক উপাদানটি পরিচিত? নদী, অরণ্য, পাহাড় নাকি সমুদ্র? প্রকৃতির আঁচল নামে পরিচিত। তো আমরা অনেকেই জানি যে প্রকৃতির ফুসফুস বলা হয় মূলত জলাভূমিকে, কিন্তু এই প্রকৃতির আঁচল মূলত বলা হয় অরণ্যকে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। অরণ্য পরিবেশের ভারসাম্য ও অক্সিজেন রক্ষা করে আঁচলের মতো আগলে রাখে বলে এই অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয়েছিল? তো ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছিল মূলত 1986 সালে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো রাজীব গান্ধীর আমলে গঙ্গার দূষণ রোধে 1986-তে এটি চালু হয়। 7 নম্বর প্রশ্ন, মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কোন রং ধারণ করে? তো মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে মূলত এখানে লাল রং ধারণ করে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মিথাইল অরেঞ্জ অ্যাসিডের সংস্পর্শে এলে সুন্দর লাল বর্ণ ধারণ করে। 8 নম্বর প্রশ্নটা দেখো, কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হিসেবে অপশান ডি, ভিটামিন ডি এর অভাবে। তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, আর এই রিকেট রোগে মূলত শিশুদের হাত পা বেঁকে যায় এবং বড়দের মূলত হয়ে থাকে অস্ট্রিও ম্যালেসিয়া, ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী প্রশ্নটা দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের একক কোনটি? তো এসআই পদ্ধতি, যাকে আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়, তো এই আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো আন্তর্জাতিক এসআই পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহের মূল একক হচ্ছে অ্যাম্পিয়ার। 10 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী গোষ্ঠী মিলিত হয়? কোন অধিবেশনে? তো দেখো 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1916 সালের এই লখনৌ অধিবেশনে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো লখনৌ অধিবেশনে কংগ্রেসের দুই দল আবার একসাথে মিলিত হয় এবং এই নরমপন্থী এবং চরমপন্থী দল কোন সালে এবং কোন অধিবেশনে বিভক্ত হয়ে যায় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ কোনটি? নিচের মধ্যে কোনটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে মন্থকূপ। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই অশ্বক্ষাকৃতি হ্রদ, বদ্বীপ এবং প্লাবনভূমি মূলত নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় মন্থকূপ। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম
ও একমাত্র নেকড়ে সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? নেকড়ে সংরক্ষণাগার। তো 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ডে। অপশন ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ঝাড়খণ্ডের মহুয়া ডাঙ্গে দেশের একমাত্র নেকড়ে সংরক্ষণ অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয়েছিল? কোন ভাইসরয়ের আমলে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জনের আমলে। তো লর্ড কার্জন উচ্চ শিক্ষার সংস্কারে 1904 সালে এই আইনটি এনেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মূলত কি বলা হয়ে থাকে? তো দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মূলত বলা হয় স্ট্র্যাটোপজ। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। আর এই স্তরে উষ্ণতা বৃদ্ধিও পায় না, আবার হ্রাসও পায় না। আর এই ট্রপোপজের পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যাকে আমরা শান্তমণ্ডল বলে থাকি। নেক্সট প্রশ্ন দেখো, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ভারতীয় গভর্নর কে ছিলেন? আরবিআই, তো দেখো আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম ভারতীয়দের মধ্যে প্রথম গভর্নর হলেন সিডি দেশমুখ। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আরবিআই কত সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো দেখো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইড্রো নয় কিন্তু, হাইগ্রোমিটার। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো হাইগ্রোমিটার দিয়ে বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাপ মাপা হয়। 17 নম্বর প্রশ্নটা দেখো, ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ। তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা সাগর বাঁধ মূলত অবস্থিত নর্মদা নদীর উপর। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইন্দিরা সাগর বহুমুখী বাঁধটি এই মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর তৈরি। পরবর্তী প্রশ্ন, ইরানি কাপ মূলত কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ক্রিকেট নাকি ব্যাডমিন্টন? ইরানি কাপ। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইরানি কাপ যুক্ত মূলত ক্রিকেট খেলার সঙ্গে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, শব্দের গতি সর্বাধিক হয়ে থাকে কোন মাধ্যমে? শব্দের গতি, তো দেখো শব্দের গতি সর্বাধিক হয়ে থাকে মূলত কঠিন মাধ্যমে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অণুগুলি খুব কাছাকাছি থাকার জন্য এই কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্য হয়ে থাকে, অর্থাৎ যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় শব্দ যেতে পারে না। তাই জন্য আমরা মহাজগতে বা মহাকাশে যে সকল যে গ্রহ নক্ষত্র প্রভৃতিতে যে বিরাট বিরাট আওয়াজ ঘটে চলেছে সেগুলো মূলত আমরা শুনতে পাই না এই শূন্যস্থানের কারণে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পুলিশি ও আইনি ভাষায় এফআইআর এর পুরো কথা কি? তো এফআইআর এর পুরো কথা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা ডাব্লিউবিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত, তো দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত, এবং এই কুঞ্চিকল জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর উপর অবস্থিত এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, রবি শস্য মূলত কোন সময়ে রোপণ করা হয়ে থাকে? রবি শস্য, তো দেখো 22 এখানের মধ্যে সঠিক উত্তর যাবে রবি শস্য মূলত অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয়ে থাকে। তো রবি শস্য হচ্ছে শীতকালীন ফসলকে মূলত বলা হয় রবি শস্য, এবং এটি অক্টোবর নভেম্বর মাসে এটি বপন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন? তো দেখো ভারতের জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি হলেন আবুল কালাম আজাদ। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো আবুল কালাম আজাদ মাত্র 35 বছর বয়সে কংগ্রেসের সভাপতি হন। 24 নম্বর প্রশ্ন, জগদীশ ধনকর সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন? জগদীশ ধনকর, তো দেখো জগদীশ ধনকর মূলত সংবিধানের 67A অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ সংবিধানের 67A ধারার নিয়মে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ দেন। নেক্সট প্রশ্ন রয়েছে, হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? হর্নবিল ফেস্টিভ্যাল, তো দেখো হর্নবিল নামক এই বিখ্যাত উৎসবটি মূলত পালন করা হয়ে থাকে নাগাল্যান্ডে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। প্রতি বছর ডিসেম্বরে নাগাল্যান্ডের সংস্কৃতি তুলে ধরতে এই হর্নবিল উৎসবটি পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? কোন উপকূলে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে করমণ্ডল উপকূলে। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো করমণ্ডল উপকূলে বছরে 2 বার বিশেষ করে শীতকালেও বৃষ্টিপাত ঘটে থাকে।
পরবর্তী প্রশ্নটা দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, তো দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ঘটেছিল 1885 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা এছাড়াও সেন্ট্রালের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ঘটেছিল 1885 সালে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে, এবং সেই সময় সভাপতি কে ছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ন্যাশনাল ইউনিটি ডে প্রতি বছর কার জন্মদিনে দিন পালন করা হয়? তো ন্যাশনাল ইউনিটি ডে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 28 সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে দেশ জুড়ে জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়ে থাকে। 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামের জন্য। তো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, DVC, দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য প্রধানত ব্যবহার করা হয়? কোন অ্যাসিড? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো আচার ও খাবার অনেক দিন ভালো রাখতে এই অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। 31 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সেতুর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন WBPর জন্য। তো দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মেখলিগঞ্জের তিস্তা নদীর উপর তৈরি এই জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সেতু। নেক্সট প্রশ্ন, কোন কোন নদীর মোহনায় বয়দ্বীপ সৃষ্টি হয়নি হবে এটা? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায়, অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নর্মদা ও তাপ্তি নদীর তীব্র স্রোতের কারণে মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। নেক্সট প্রশ্ন রয়েছে, কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? কলকাতায় মেট্রো রেল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কলকাতায় মেট্রো রেল মূলত চালু হয় 1984 সালে, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 1984-তে কলকাতায় ভারতের প্রথম পাতাল রেল চলা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ কোনটি? গ্যাসীয় গ্রহ অর্থাৎ গ্যাস জায়েন্ট কোন গ্রহকে বলা হয়ে থাকে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর যাবে বৃহস্পতি গ্রহ। তো বৃহস্পতি গ্রহকে মূলত গ্যাস জায়েন্ট বা গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ বলা হয়ে থাকে, এবং এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। নেক্সট প্রশ্ন রয়েছে, MGNREGA কত সালে চালু করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 35-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2006 সালে, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 2006 সালে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সারা দেশে চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, চুনাপাথরের প্রকৃত রাসায়নিক নাম কি? তো চুনাপাথরের প্রকৃত রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো রসায়নের ভাষায় পরিচিত চুনাপাথরের আসল নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। পরবর্তী প্রশ্নটা রয়েছে, ভারতের প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 1853 সালে এই মহারাষ্ট্রের বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়। নেক্সট প্রশ্নটা রয়েছে, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইমপিচমেন্ট পদ্ধতি। তো দেখো ইমপিচমেন্ট পদ্ধতি মূলত সংবিধানের 61 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি লেখা আছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? তো দেখো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে, অবশ্যই মনে রাখবে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1986-তে তৈরি এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে দেশের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, স্টেট ইলেকশন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? স্টেট ইলেকশন কমিশনার, তো দেখো স্টেট ইলেকশন কমিশনার মূলত নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ডেভিড হেয়ার, ডিরোজিও, রাজা রামমোহন রায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা হলেন ডিরোজিও, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো হেনরি ডিরোজিওর নেতৃত্বে তরুণদের নিয়ে নব্যবঙ্গ আন্দোলন সূচনা হয়। 42 নম্বর প্রশ্ন,
প্রথম কে ফ্যাক্টরি আইন বা কারখানা আইন চালু করেছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো লর্ড রিপন শ্রমিকদের সুরক্ষায় প্রথম এই কারখানা আইনটি চালু করেন। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের লঙ্গর পদ্ধতি কে প্রচলন করেছিলেন? তো শিখ ধর্মের দেখো এই লঙ্গর পদ্ধতি মূলত প্রচলন করেছিলেন গুরু নানক। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সকলদের মধ্যে সাম্য আনতে গুরু নানক লঙ্গর ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার ছিলেন মূলত মীরা কুমার। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মীরা কুমার ছিলেন ভারতের প্রথম নির্বাচিত মহিলা লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ পাওয়া গেছে কোথায়? তো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ পাওয়া গেছে মূলত মেহেরগড় সভ্যতায়তে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই প্রাচীন মেহেরগড়েই ভারতীয় উপমহাদেশের প্রথম চাষাবাদের প্রমাণ পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন, নদীর কোন গতিতে অশ্বক্রাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়? তো দেখো নদীর মূলত তিনটি গতি লক্ষ্য করা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এটি মূলত আদর্শ নদীদের মধ্যে দেখা যায়। আর এই আদর্শ নদীর মধ্যে অশ্বক্রাকৃতি হ্রদ মূলত লক্ষ্য করা যায় নিম্ন গতিতে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নদীর নিম্ন গতিতে সমভূমিতে ঢাল কমে যাওয়ায় নদী আঁকে বেঁকে প্রবাহিত হয় এবং এই বাঁকে বাঁকেই অশ্বক্রাকৃতি হ্রদ গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন রয়েছে, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো ঢাকা অনুশীলন সমিতি মূলত প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। বিপ্লবী পুলিন বিহারী দাস ঢাকায় এই অনুশীলন সমিতি তৈরি করেন। নেক্সট প্রশ্ন, দ্য লুনি লিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি গ্রন্থটি কে লিখেছেন? তো দেখো এই বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন কিরণ দেশাই। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। বিখ্যাত এই আধুনিক ইংরেজি বইটি লিখেছিলেন লেখিকা কিরণ দেশাই, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নটা দেখো, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী কোনটি? তো সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হচ্ছে ইউগ্লিনা। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইউগ্লিনা শরীরে ক্লোরোফিল থাকায় এরা মূলত নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, মুম্বাই নাকি চেন্নাইতে? দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। তো দেখো 50 এখানের মধ্যে সঠিক উত্তর দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, এটি মূলত অবস্থিত মুম্বাই শহরে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মুম্বাইয়ের সমুদ্র তীরে ব্রিটিশ রাজকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছিল, অবশ্যই মনে রাখবে। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন, যা যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই পিডিএফটা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।